আচ্ছা, তো আমরা এক্সেল শুরু করি। মাইক্রোসফট এক্সেল এর কাজ হচ্ছে কি হিসাব নিকাশ করা। তো আজকে আমরা যেটা করব, আমরা এক্সেলের সাথে সাথে গুগল শিটটাও দেখবো। আমরা একসাথে দুইটা কাজ করব। প্রথমে আমরা এক্সেলটা দেখি। আর এক্সেল ওপেন করার জন্য আমরা জানি কি করে ওপেন করতে পারি। আমরা এক্সেলটাকে তিন ভাবে ওপেন করতে পারি। একটা হচ্ছে আপনার এক্সেল প্রয়োজন, আপনি এখানে যাবেন, আপনার এক্সেলটা কিসের, মাইক্রোসফট, ঠিক আছে। তার মানে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতরে এটা থাকবে। তো আপনার কম্পিউটারে অফিস প্রোগ্রাম যেটা আছে, যেমন আমাদের এটাতে আছে কি অফিস প্রোগ্রাম মাইক্রোসফট অফিস 2013 ভার্সন, ঠিক আছে। তো আমরা এখানে যদি ঢুকি, ঢুকার পর এখানে দেখেন আমাদের কাছে অ্যাক্সেস, তারপর হচ্ছে এক্সেল, ওয়ার্ড, ঠিক আছে, সবগুলো আছে। তো আমার প্রয়োজন এখন কি এক্সেল। আমি এখান থেকে ক্লিক করে এক্সেলে ঢুকতে পারতেছি, ঠিক আছে। এই একভাবে এক্সেলে আমি ঢুকলাম। এরপর যদি আপনি ধরেন না আপনার এত দূরে যাইতে বিরক্ত লাগতেছে, প্রয়োজন নাই, তাহলে আপনি ডিরেক্টলি এখানে কি করতে পারেন, সার্চ করে নিতে পারেন, ঠিক আছে। এক্সেল লিখে আপনি এখানে সার্চ করেন, তাহলে দেখবেন সরাসরি এটা এখানে চলে আসবে। আপনি এখান থেকেও কি সার্চ করে ঢুকতে পারবেন, তাহলে আপনাকে আর বেশি দূরে যাইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইমিডিয়েট কাজ করার জন্য। আর ধরেন এটাও গেল। এরপর হচ্ছে আপনি যেটা করবেন, আপনার যে ফোল্ডারে কাঙ্ক্ষিত দরকার, ঠিক আছে। ধরেন আপনার ফোল্ডার হচ্ছে, আমি আজকে নাম ডেটে একটা ফোল্ডার খুলে নিই, যে 12/6 এক্সেল ক্লাস, ঠিক আছে। কারণ আমি একটা ফোল্ডার করলাম, তাহলে আমি চাইছি কি আমার এই ফোল্ডারে যেন থাকে। তো এই জন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে আমি এখান থেকে কি করতে পারি, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটটা খুলে নিতে পারি, ঠিক আছে। তো আমি এখানে নিয়ে নিই, যে নাম দিলাম ধরেন প্রজেক্ট 1। আচ্ছা, তাহলে কি এটা আমার ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখেন নামটা চলে আসছে প্রজেক্ট 1। এটা আমরা ওয়ার্ড, এমএস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট যেভাবে শিখছি ওইগুলোই সেম, ঠিক আছে। আপনি যদি ফাইলে আসেন তাহলে দেখবেন সেম একই অপশনগুলো, ঠিক আছে। শর্টকাটও সেম, এখানে সেম। তবে কথা হচ্ছে কি তারা কিছু জিনিস ওই পিছনে থাকতো এমএস ওয়ার্ডে, যেটা সামনে নিয়ে আসে। যেমন এমএস ওয়ার্ডের বর্ডারটা কিন্তু কি আমরা যখন শেপস বা টেবিল নিতাম তখন আসতো, তো এক্সেলের ক্ষেত্রে ডিরেক্টলি এখানে দিয়ে দিছে তারা। এরপর হচ্ছে এখানে দেখেন আগে আমরা শুধু লেফট রাইট থেকে সেন্টার আনতে পারতাম বা এদিক ওদিক নিতে পারতাম, এখন এখানে এক্সেলের উপর নিচ থেকেও দিয়ে দিছে। এরপর হচ্ছে কি ওয়ার্ড র্যাপ টেক্সট আমরা বলছিলাম নেক্সট কত ক্লাসে, সেটা হচ্ছে ধরেন আপনি এখানে লিখলেন, আমি লিখলাম ধরেন হ্যালো হ্যালো ওয়ার্ড লিখলাম, ঠিক আছে। এখানে দেখেন এই ঘরে আমি হ্যালো ওয়ার্ড লিখলাম। এখন যখন এই ঘরে লিখতেছি আমি, পরবর্তী ঘরে যখন ধরেন আবার আমি লিখলাম হাই, দেখেন তাহলে কি এই ওয়ার্ডে মানে পুরো লেখাটা কিন্তু এখানে শো করে না, কিছু অংশ কেটে গেছে। তা আপনি যদি চান না যে সে এইদিকে, সে এক্সেল কিন্তু সবসময় এদিকে যাইতে থাকে, সে নিচে নামে না, ঠিক আছে। যদি আপনি চান না যে আমার ঘরটা যতটুকু ততটুকু যাওয়ার পরে সে কি কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, তাহলে আপনি এখানে কি করবেন, যে ঘরটা করতেছেন অতটুকু সিলেক্ট করে র‍্যাপ টেক্সটে দিয়ে দিবেন, ঠিক আছে। এটা দেওয়ার সাথে সাথে এখন দেখেন প্রয়োজনে সে ঘরটা বড় করে নিচ্ছে কিন্তু সে নিচে চলে আসতেছে, ঠিক আছে। আপনি এই ঘরগুলো কিন্তু বড় ছোট করতে পারবেন। কার্সর যখন এরকম হবে, আপনি এদিকে টানলে এটা বড় হবে, আবার এদিকে টানলে ছোট হবে। আবার সেম এখান থেকে আপনি এদিকে টানলে বড় হবে, এদিকে টানলে ছোট হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখানে এক্সেলের ভিতরে বিভিন্ন শর্টকাটে লিখতে পারি, এটা জানেন আপনারা। যেমন ধরেন আপনার আগে আমরা কি করি 1, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 3। ধরেন এরকম আপনাকে 100 পর্যন্ত লিখতে হইতো, তাহলে আপনি আগে কি করতেন, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে 1, 2, 3 এভাবে 100 পর্যন্ত লেখেন না। তো এক্সেলের ক্ষেত্রে এই ঝামেলাটা নাই, আপনি এখানে রাখবেন আর পুরোটা একসাথে সিলেক্ট করতে হবে। কত হচ্ছে সিলেক্ট করার জন্য আপনি শিফট চেপে ধরবেন, ঠিক আছে। এটা আমরা লেখার ক্ষেত্রেও জানি, যে প্রথমে এখানে আমি লিখলাম, শিফট চেপে ধরে এবার আমি যেখানে ক্লিক করব পুরোটা একসাথে সিলেক্ট হবে। সেম একই রকম আমি এই তিনটা করে একসাথে সিলেক্ট করার জন্য শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম। এখন দেখেন যখন আমি প্লাস বরাবর নিলাম আইকন, আমি শুধু নিচের দিকে টান দিতেছি, এটা কি হচ্ছে, সে কাউন্ট করে নিতেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সংখ্যার ক্ষেত্রে। এরপর ধরুন আপনি চাইতেছেন যে 1, 2, 3 বা ডের নাম, ঠিক আছে, স্যাটারডে, এরপর হচ্ছে কি সানডে। তো এভাবে আমরা কি করতে হয়, ধরেন আপনি উইকের 7 দিনের নাম লিখবেন, ঠিক আছে। তো আপনাকে আর এখানে এক্সেলের ক্ষেত্রে কষ্ট করে 7 দিনের নামই লিখতে হবে না। আপনি দুইটা লিখলেন, লেখার পর আপনি এদিকে টান দেন, দেখবেন সে পর বাকিগুলা সে নিচ থেকে লিখতেছে, ঠিক আছে। সেম একই রকম মাসের নামও, ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি আমি সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। লেখা আমার দরকার হচ্ছে আমি এদিকে টেনে দিলাম, ঠিক আছে, বাকিটা সে নিয়ে নিতেছে, বুঝেছে। তার মানে এক্সেল সে নিজে কিন্তু অনেক কিছু করতে পারে, সে নিজে অনেকটা পারদর্শী। আচ্ছা, তো এটা হচ্ছে বেসিক। এরপর হচ্ছে আমরা যোগ করার জন্য জানি, যোগ করতে পারি। মোট কথা হচ্ছে এক্সেলে আমরা যে কোনো কাজ করব, কাজ করার জন্য আমার প্রথম শর্ত হচ্ছে কি ইকুয়াল দিতে হবে,
ঠিক আছে? আপনি যদি ইকুয়াল চিহ্ন না দেন তাহলে সে বুঝবে না যে আপনাকে একটা ফাংশনালিটি করতে হবে বা একটা কাজ করতে হবে, সেটা বুঝবে না। আপনি ইকুয়াল চিহ্ন না দিলে সে নর্মাল হিসাব করবে। যেমন দেখেন, আমি যদি ইকুয়াল না দেখলাম 80 প্লাস 20, ঠিক আছে, এন্টার দিলাম, দেখেন এখানে সে কিছুই করলো না, কারণ তার কাছে মনে হয় না যে এখানে সে প্রথম কাজ করতে হবে। তো প্রথম শর্ত হচ্ছে আমি কি করতে হবে, তাকে ইকুয়াল চিহ্ন দিয়ে বলতে হবে। দেখুন যখন আমি ইকুয়াল চিহ্ন দিতেছি তখন কিন্তু সে বুঝতেছে যে তাকে একটা গাণিতিক কাজ করতে হবে। এখন এটা দিলাম, এখন দেখুন সে 100 লিখে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এতটুকু কেটে দিতেছি, এগুলো আমার দরকার নাই, আমি ডিলিট করে দিতেছি, ডিলিট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তিনটা প্রজেক্ট দেখি আমরা। আচ্ছা, এটা থেকে আমরা শুরু করি। এটা হচ্ছে একটা রেজাল্ট শিট, ঠিক আছে। ধরেন আপনাদের স্কুলে বা যে কারো একজন স্কুলের একটা রেজাল্ট শিট এখানে তৈরি করতে হবে। এটা হচ্ছে 2023 সালের রেজাল্ট শিট। এখানের মধ্যে আপনাকে তাদের রুল, ডেট গুলো, এখন সে একটা জিনিস হচ্ছে কি, সে মানে মিনিমাম, ঠিক আছে। ধরেন এখানে প্রথম নাম আছে কি আর রিমন। এখন রিমন সবগুলা বিষয় থেকে কোন বিষয় বা কত সে মিনিমাম, সর্বনিম্ন কত সে পাইছে, এটাকে আপনাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আপনি কিভাবে বের করবেন, ঠিক আছে। এখানে এখন আপনি ধরেন একটা দুটা এইভাবে 5-6টা আছে যদি আপনি জেনে যেতেছেন, কিন্তু যখন আপনি একটা স্কুল বা একটা প্রতিষ্ঠানের কারণে এখানে কিন্তু 5-6 জন স্টুডেন্ট থাকে না, এখানে হাজার হাজার স্টুডেন্ট থাকে। ওই ক্ষেত্রে আপনার পক্ষে কিন্তু কি একজন একজন করে দেখে দেখে খোঁজা সম্ভব না, আপনাকে কিসের সাহায্য নিতে হবে, এক্সেলের সাহায্য নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা মিনিমামটা বের করতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম, মানে সে সর্বোচ্চ কত পাইছে, ঠিক আছে, এটা আমরা কি করতে পারবো, বের করে নিতে পারবো। এটা হচ্ছে টোটাল, সকল বিষয় মিলে টোটাল কত পাইছে। এরপর হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে, তার অ্যাভারেজ মানে গড় রেজাল্টটা কি। এরপর আমরা গড় রেজাল্টের উপর ডিপেন্ড করে আমরা তার জিপিএটা বের করতে পারবো, ঠিক আছে। তার গ্রেড মানে সে এ প্লাস পাইছে নাকি কি পাইছে সেটা বের করতে পারবো। এরপর সে পাস করছে নাকি ফেল করছে আমরা এটাও কিন্তু কি ইচ্ছা করলে বের করতে পারবো। এটা হচ্ছে একটা রেজাল্ট শিট। এরপর যদি আমরা দেখি, এরপর হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা শপ, এসএচ অনলাইন সেলার শপ, ঠিক আছে, আমরা এটা বললাম। তো এখানে বিভিন্ন শপের মধ্যে কিছু কোম্পানির লোকদের একটা টার্গেট দেওয়া থাকে কিন্তু, যে আপনাকে এত টাকা মানে এত টাকা সেল করতে হবে বা এত টাকা আপনাকে নিতে হবে বা এতজন কাস্টমারকে আপনাকে আনতে হবে, একটা টার্গেট দেওয়া দেয় না। তো ওই টার্গেটটা সে ফুলফিল করছে কি করে না, এটা আপনি বুঝবেন কি হবে। আপনি কি প্রতিদিন গিয়ে গিয়ে তার সাথে কথা বলবেন যে আপনি এটা করছেন এটা করছেন, এটা একটা ঝামেলার জিনিস, ঠিক আছে, যে কোম্পানির ওনার তার পক্ষে সকল লোকের এভাবে দেখা সম্ভব হয় না। তো এই জিনিসটা আমরা সহজে এক্সেল একটা ফর্মুলার মাধ্যমে করে নিতে পারি, ঠিক আছে। সে শুধু তার এন্ট্রিটা মানে সে আজকে কতদিন টাকা সেল করলো সে এন্ট্রিটা দিয়ে দিবে, আর সে ফুলফিল করছে টার্গেট, ফুলফিল হয় নাই অটোমেটিক ওইটা তাকে দেখাই দিবে, ঠিক আছে। তো এই আরেকটা প্রজেক্ট আমরা দেখবো। আর এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ধরেন একটা স্যালারি শিট, ঠিক আছে। তো এটা ধরেন এখানে হাইটেক আইডি স্যালারি শিটের মধ্যে বলছে যেটা কি করতে হবে আপনাকে, বিভিন্ন লোক আছে লোকেদের মধ্যে তাদের স্যালারি, এখানে এটা একটু লম্বা প্রসেস, ঠিক আছে। তো বেসিক স্যালারি যেটা, বেসিক স্যালারিটা নরমালি এখানে কিন্তু বলে দেয় নাই যে ধরেন আপনি একজনকে এত দিবেন একজনকে এত দিবেন এরকম বলে না, এখানে নির্দিষ্ট করে দিছে যে যে এমডি, ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানের যে এমডি সে পাবে 25,000, ঠিক আছে, জিএম পাবে 20,000, ডিরেক্টর পাবে 18,000, অফিস অ্যাসিস্ট্যান্টের বেতন হবে 8,000, তারপর হচ্ছে এক্সক্লুসিভের বেতন হবে 13,000, ডিরেক্টরের বেতন 18,000, ঠিক আছে। এরকম আপনাকে নির্দিষ্ট একটা শর্ত কন্ডিশন দিয়ে দিছে যে এদের এদের স্যালারি এমন হবে, ঠিক আছে। তো এখন আপনার কোম্পানি থেকে এমডি একজন হতে পারে, হ্যাঁ, 2-3 জনও হতে পারে, জিএমও 2-3 জন হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট অনেকজন হইতে পারে। এখন আপনার পক্ষে সকলের এন্ট্রি ধরেন সে 8,000 সে 8,000 এরকম ভাবে বলা সম্ভব না। আপনি একটা ফর্মুলা মানে একটা লাইনের মধ্যে লিখে দিবেন, বাকি যতজন আছে সকলের হিসাব এক্সেল নিজে নিজে করে নেবে, ঠিক আছে। এরপর হচ্ছে ধরেন হাউস রেন্ট, হাউস রেন্ট আপনি বলে দিলেন যে তার বেতনের উপর ডিপেন্ড করে, ধরেন সে যদি 50,000 টাকার বেশি বেতন পায় বা 20,000 টাকার বেশি বেতন পায় তাহলে তার হাউস রেন্ট 50%, এভাবে একটা পার্সেন্টেজ আপনি বলে দিলেন তাকে, ঠিক আছে। এরপর হচ্ছে মেডিকেল, ঠিক আছে, মেডিকেল কত, প্রভিডেন্ট ফান্ড কত, টোটাল স্যালারি কত, সেই নেট স্যালারি কত, ঠিক আছে। তো এগুলো আমরা দেখবো একটা একটা করে, ঠিক আছে। তার শুরুতে আমরা এটাতে আসি, রেজাল্ট শিটটা আসি। এটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কি, আচ্ছা, তো রেজাল্ট শিটটা যদি আমরা একটু ফলো করি, খেয়াল করেন আমাদের হচ্ছে কয়টা কল লাগবে। এখান থেকে প্রথমে লাগবে সিরিয়াল নাম্বার, নেম, রোল, ঠিক আছে। তো দেখেন এগুলো আমরা শুরু করি, সিরিয়াল নাম্বার, এরপর হচ্ছে কি নেম, এরপর হচ্ছে রোল, ঠিক আছে। তো এগুলো আমরা আপাতত নর্মালি লিখে যাচ্ছি। আচ্ছা, এই ঘরটা আমরা একটু গ্যাপ রাখি। এরপর হচ্ছে সে কোন বিষয়ে কত পাইছে, ধরুন তার বাংলা সাবজেক্ট গুলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ, এরপর হচ্ছে সে আইসিটি,
টু, ঠিক আছে? কারণ আমি এই কয়টা সাবজেক্ট নিলাম, এরপর আরেকটা গ্যাপ দিলাম, এরপর হচ্ছে তার এখানে সে মিনিমাম রেজাল্টটা কত, তার ম্যাক্সিমাম রেজাল্ট কত, এরপর হচ্ছে তার টোটাল রেজাল্ট কত, তার এভারেজ রেজাল্ট কত, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা গ্যাপ দিয়ে আমি এখানে নিলাম যে তার জিপিএ, ঠিক আছে? এরপরে নিলাম ধরেন গ্রেড, আচ্ছা ধরুন আমরা জিপি এর ভিতরে তার গ্রেড মার্কটা দিব, ঠিক আছে? আর এখানে আমরা দিলাম যে সে পাস করছে, সে পাস নাকি ফেল, পাস নাকি ফেল, ঠিক আছে? এটা বের করব, বুঝাচ্ছেন? তাহলে এ পর্যন্ত আমাকে এটা করতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন এই গড়টা কিন্তু আমার একটু বড় প্রয়োজন, আমরা একটু গড়গুলো সেট আপ করে নিই। আমার সিরিয়াল নাম্বারের গড়টা এত বড় প্রয়োজন, এটা ছোট হলে আমার হয়, ঠিক আছে? এটা আমি ছোট করে নিলাম। নেমের গড়টা আমাদের মোটামুটি একটু বড় লাগে, আর রুলের গড়টা আর একটু বড় করে নিই। এরপর এটাও ধরেন আমাদের তেমন বড় দরকার, ঠিক আছে? এটা হচ্ছে ছোট্ট একটা গ্যাপ, যেন বোঝার জন্য। বাংলা এগুলা নর্মালি থাকুক, এটার গ্যাপটা আমরা একটু কমাই দিলাম। মিনিমামের গড়টা একটু বাড়াই, এগুলো আমরা একটু বাড়াই, টোটালটা একটু বড় হয়, ঠিক আছে? এটা একটু বড় করলাম, এভারেজটা একটু বড় হবে, এটা আমরা একটু ছোট করি। আচ্ছা, জিপিএটা এতটুকু থাকুক, এটা একটু বড় করে দিই, ঠিক আছে? তাহলে কি এটা হইলো। এখন হচ্ছে এই সবগুলো আমার কোথায় দরকার? মাঝখানে। তো মাঝখানে আনার জন্য দেখেন আমি এখানে শিফট চেপে ধরে পুরোটা সিলেক্ট করে নিলাম। আপনি যদি এখানে এইভাবে টান দেন, এখানে কিন্তু সবগুলো সিরিয়াল নাম্বার হয়ে যাবে, দেখেন, ঠিক আছে? তাহলে এইভাবে টানা যাবে না, আপনাকে কি করতে হবে? শিফট চেপে ধরে সিলেক্ট করে নিতে হবে। আর এগুলো সবগুলো মাঝখানে প্রয়োজন, তো এইভাবে মাঝখানে নিয়ে নেন, আমি বোল্ড করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এখানে একটা গ্যাপ দিই, কারণ এই পুরোটা গড় মিলে আমার কয়টা গড়? একটা গড় করে নি একটা গ্যাপের জন্য। তাহলে পুরোটা গড়কে মানে অনেকগুলো গড়কে আপনি যদি একটা গড়ে রূপান্তর করতে চান এক্সেলে, তাহলে আপনাকে মার্জিন সেন্টার দিতে হবে। দেখেন এটা গড় হয়ে গেছে। আর এখানে আমরা উপরে দুইটা থেকে যে দুইটাকে একটা গড় করে নিই, ঠিক আছে? এটা একটা প্রতিষ্ঠানের নাম দিই, অথবা আমরা এখানে বলে দিই যে রেজাল্ট শিট, রেজাল্ট শিট 2024, ঠিক আছে? এটাকে এখন দেখেন আমি একটু বোল্ড করি, দুই দিক থেকে মাঝখানে নিই, ঠিক আছে? আচ্ছা, ফন্ট সাইজটা আরেকটু বাড়াই, আর এটা একটু ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিই, যে এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইয়েলো কালার, ঠিক আছে? আচ্ছা, এতটুকু হয়েছে। এরপর ধরেন আপনার যতটুকু প্রয়োজন। এখন দেখেন এক্সেল একটা জিনিস হচ্ছে কি, এক্সেলটা টেবিলের মতোই, তার কারণ এখানে আমাদের কি প্রয়োজন নাই? টেবিল আকার প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র কি করবো, এখানে যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে কি করে দিব? বর্ডার দিয়ে দিব। ধরেন আমার এতটুকু প্রয়োজন, তাহলে এতটুকুর মধ্যে আমি এখানে কি করে দিব? অল বর্ডার করে দিই। তাহলে দেখেন এখানে আমার একটা টেবিল ফরম্যাট চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা ধরেন এ পাশটা, এখানে কিন্তু আমি কিছু লিখবো না, তাহলে এটাকে আমি মার্জিন সেন্টার, এখানে আমি কিন্তু কিছু লিখবো না, মার্জিন সেন্টার করে দিলাম, ঠিক আছে? মানে একটা ঘর রূপান্তর করে নিলাম, ঠিক আছে? তাহলে এগুলো আমার আলাদা আলাদা হয়ে গেছে। এখন দেখেন এখানে সিরিয়াল নাম্বারটাকে আমাকে আর কষ্ট করতে হইতেছে না, 01, তারপর হচ্ছে 2, এরপর হচ্ছে কি 3, কারণ এই তিনটা ঘর আমার প্রয়োজন, তো আমি এগুলা এভাবে নিয়ে নিলাম, সে বসাই নিব, ঠিক আছে? আর এই পুরো সিরিয়ালটা আমার সবগুলো মাঝখানে প্রয়োজন, তো আমি এখানে এই ঘরটাকে এইভাবে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু সে এই থেকে মানে একদম শেষ পর্যন্ত যতগুলা ঘর আছে সবগুলা ঘরে সে এটাই কি করে নিবে? মাঝখানে নিয়ে নিবে। দেখেন আমি ওখান থেকে এটাকে মাঝখানে নিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, আপাতত নেমের জন্য আমরা নেমের ঘরটাকে খালি রাখি, বা আপনারা দিতে পারেন, ঠিক আছে? আমাদের যে নামগুলো মনে হয়। এক মিনিট। আচ্ছা, আমি এখানে নেমের ঘরটাতে আচ্ছা, এগুলো আপাতত আমি লিখলাম না, ঠিক আছে? এভাবে থাকুক। আর এখানে ধরেন আমি 1000 রোলগুলো দিতেছি, ধরেন তার রোল হচ্ছে 1001, 1002, ঠিক আছে? এটাকে আমার পুরোপুরি মাঝখানে দরকার, তো আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করে এটাকে কি করে নিলাম? মাঝখানে করে নিলাম, ঠিক আছে? রুলগুলো। আচ্ছা, তো এখন বাংলা যে মার্কগুলো, এই মার্কগুলো আমি একটু বসাই নিই, ঠিক আছে? কারণ আমি নিজের মতো করে দিয়ে এগুলো একটু বসাই নিই।
আচ্ছা ধরেন আপাতত আমি এই কয়টা বসাইলাম, ঠিক আছে। এখন দেখেন এগুলা আমার হয়েছে, তো আমি একটা কাজ করি, এর থেকে এ পর্যন্ত আমার ধরেন সবকিছু মাঝখানে প্রয়োজন, তো আমি আরেকবার এগুলোকে একটু মাঝখানে নিয়ে আনি। আচ্ছা এটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডে এখানে একটু কালার দিয়ে দিই। আর এটার পিছনে কি কালার দেওয়া যায়? আচ্ছা এটা এরকমই থাকবে, ঠিক আছে। এখানে একটা কালার দিয়ে দিই। আর এটার মধ্যে একটা কালার দিয়ে দিই। জিনিসটা একটু সেপারেট, আলাদা আলাদা বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তো এতটুকু হইলে এখন খেয়াল করেন আমাকে মিনিমাম বের করতে হবে। এখানে তাদের সবগুলোর প্রথম থেকে সে মিনিমাম মানে সর্বনিম্ন সে কত পাইছে, তাহলে দেখেন আমি ইকুয়াল মিন, ঠিক আছে। মিনিমামের জন্য কি এক্সেলের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি ইকুয়াল চিহ্ন, তারপর হচ্ছে কি মিন। এবার আপনার যতটুকু প্রয়োজন, কারণ এই থেকে আমার এ পর্যন্ত বের করতে হবে, তার মানে এই থেকে এ পর্যন্ত সিলেক্ট করলাম। আপনি এই ঘরে লেখেন আর এই ঘরে লেখেন, সেম কিন্তু একই কথা, ঠিক আছে। তো ধরেন আমি এখানে ব্র্যাকেটটা শেষ করে এন্টার দিয়ে দিলাম, তাহলে দেখেন এখানে কি হয়ে গেছে, মিনিমামটা বের হয়ে গেছে, ঠিক আছে। তো এখন পরে ঘরে কি আমাকে আবার বের করতে হবে? না, আমি কি করবো, এখানে লিখলাম, এবার এখানে প্লাস চিহ্নতে এভাবে টেনে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন পরগুলাতে সে অটোমেটিক কাউন্ট করে নিচ্ছে, ঠিক আছে। এখন এখানে যদি আমি কোনো ঘরে লিখি, দেখেন এখানে আর আমাকে মিনিমামে লিখতে হচ্ছে না, কোনো কাজ করতে হবে না, কারণ এখানে আমি একটা তার একটা কাউন্ট নাম্বার উঠাইলাম। দেখেন সে মিনিমাম অটোমেটিক, কারণ এখানে একটা ভ্যালু আছে বিদায় এটাই মিনিমাম। যদি এটা থেকে আমি আরেকটু ছোট একটা দিই, ঠিক আছে, তাহলে দেখেন সে ওইটাকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তার মানে কি এই ঘরগুলোতে আমাকে আর করতে হচ্ছে না, আমার শুধু যাদের এন্ট্রি উঠানোর প্রয়োজন আমি এন্ট্রি উঠে যাব, সে অটোমেটিক কাউন্ট এখানে করে যাবে। সেম একই রকম ম্যাক্সিমামের জন্য আমাকে ইকুয়াল কি দিতে হবে, ম্যাক্স, ঠিক আছে। এরপর হচ্ছে ব্র্যাকেট শুরু। এখন দেখেন নাম্বার ওয়ানে আমরা সবসময় এখানে কি করে থাকি, সিলেক্ট করে থাকি। ধরেন আপনি ভুলে গেছেন যে বা এখানে অনেকগুলো ঘর, এই থেকে পর্যন্ত অনেকটা ঘর, এখন আপনি কি করবেন, এভাবে সিলেক্ট করা তো সম্ভব হচ্ছে না। তখন আপনি প্রথম ঘরটা সিলেক্ট করবেন, এরপর একটা কলম দিবেন, বুঝেছে। কলম দেওয়ার পর এবার শেষ ঘর যেটা, আপনি ওই ঘরে একটা ক্লিক করুন, তাহলে দেখেন সে অটোমেটিক নিয়ে নিচ্ছে, ঠিক আছে। ব্র্যাকেট শেষ একটা, তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালুটাও চলে আসছে। আমি এভাবে এটাকে নিচে দিয়ে দিয়ে দিই, ঠিক আছে। তাহলে মিনিমাম বের হয়ে গেল, আমার ম্যাক্সিমামটা বের হয়ে গেল। এবার হচ্ছে টোটাল। টোটাল মানে কি, আমি এগুলাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো এই জন্য ইকুয়াল, যোগ করার জন্য আমরা কি ইউজ করি, সাম। এরপর ব্র্যাকেট শুরু, এর প্রথমটা, তারপর হচ্ছে একটা কোলন দিতে হবে আমাকে, এরপর কি শেষেরটা, ঠিক আছে। এরপর ব্র্যাকেট শেষ, এন্টার, তাহলে দেখেন টোটালটা বের হয়ে গেল। এবার এখানে আমি কি করব, নিচের দিকে টেনে দিলাম, তাহলে আমার টোটালেরটাও সে কাউন্ট করে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজের জন্য আমাকে কি করতে হয়, ইকুয়াল অ্যাভারেজ লিখতে হয়, ঠিক আছে। অ্যাভারেজ লেখার পরে সেম একই নিয়ম, আমি এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে সিলেক্ট করব, এরপর এখানে দিয়ে এন্টার, তাহলে আমার কি হয়ে যাবে, অ্যাভারেজটা এখানে বের হয়ে গেল। আমি এদিকে টেনে দিলাম, দেখেন সবগুলোতে সে অ্যাভারেজ নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন, এখানে সে কিন্তু কোনো ভ্যালু পায় নাই, সেই কারণে অ্যাভারেজটা বের করতে পারে না, ঠিক আছে। সে একটা ইরোর দেখাই দিচ্ছে। এখন যদি এখানে দেখেন আমি যদি নাম্বারটা চেঞ্জ করি বা এখানে কিছু একটা উঠাই দিই, কারণ এটাতে সে 85 পাইলো, এটাতে সে 78 পাইলো, ঠিক আছে। এক্ষেত্রে খেয়াল করো, এটা কিন্তু ইরোটা চেঞ্জ হয়ে ওই নাম্বারটা শো করছে, বুঝেছে। তার মানে আমাকে এইভাবে এটা যাচ্ছে। তো এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা আপনারা এগুলো একটু প্র্যাকটিস করেন। আপাতত এখন গড়টা করার দরকার নেই, শুধুমাত্র এমনিতে এই কয়েকটা নাম্বার উঠান, মিনিমাম ম্যাক্সিমাম টোটাল অ্যাভারেজ একটা একটা করে ট্রাই করেন, ঠিক আছে। গড়গুলো পরে প্র্যাকটিস করেন, কারণ আমাদেরকে আরো দুইটা প্রজেক্ট করতে হবে। আচ্ছা তো এতটুকু তো বুঝে আসছে। তো এরপর হচ্ছে আমাদের জিপিএ দরকার এবং পাস এবং ফেল কিনা এটা দরকার, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা যেটা করব, আচ্ছা ওই অংশ করার আগে আমাদেরকে এই প্রজেক্টটা বুঝতে হবে, ঠিক আছে। যদি আমরা এই অংশটা ভালোভাবে বুঝি তাহলে আমরা ওইটাও করতে পারবো। তো এর জন্য আমি যেটা করি, আমি আর নতুন করে এটা ডিজাইন করতেছি না, ঠিক আছে। আমি শুধুমাত্র এই অংশটুকু কেটে দিচ্ছি, এই অংশটুকু আমি ডিলিট করে দিই।
তো খেয়াল করেন এখানে আমরা একটা কন্ডিশন দিতে হবে, আমাদেরকে অবশ্যই বলতে হবে যে কোন ইয়েতে কত। তো যদি আমরা নোটপ্যাড ওপেন করে কন্ডিশনটা বলি, আচ্ছা ভাই এটাকে আমি কপি করে ওইখানে নিয়ে যাই, ঠিক আছে। আমার আগের প্রজেক্ট হচ্ছে কোথায় এটা। তো এখানে দেখেন এখানে আমরা শীট 1 এর মধ্যে নাম দিতে পারি, রিনেম করি, এটা হচ্ছে আমার রেজাল্ট শীট, ঠিক আছে। তো এরপর হচ্ছে ধরুন আপনার আরেকটা প্রয়োজন, আপনি এই এক্সেল এর মধ্যে আরেকটা শীট ওপেন করতে পারেন। এই দেখেন এখানে প্লাস দিলাম আমি, তাহলে আরেকটা শীট ওপেন হয়ে গেল। তো আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি, কপি করে এটাকে নিয়ে আসি, তাহলে এখানে আসি এটাকে আমি, আচ্ছা এটাকে আমি এখানে আসি পেস্ট করে দিলাম। তো এটা আসছে, তবে এটা ডিজাইনটা আসে নাই, তো এটাকে আমরা একটু রিনেম করে ডিজাইনটা করে নিব। ধরেন এটা হচ্ছে কি টার্গেট ফিল আপ। তো এটার মধ্যে আমাদেরকে যেটা করতে হবে, আমি একটু ঘরগুলো ছোট করে নিই। সিরিয়ালের ঘরগুলো আমার তেমন বড় দরকার নাই, আমার হচ্ছে নেমের ঘরগুলো একটু বড় দরকার। এরপর হচ্ছে মান্থলি যে অ্যামাউন্টটা, এটা বড় প্রয়োজন। এরপর হচ্ছে আমার কি প্রয়োজন, টার্গেটটা একটু বড় প্রয়োজন। তো এতটুকু অংশ আমি বর্ডারটা নিয়ে নিই। এরপর হচ্ছে এটা আমার কি দরকার, বোর্ড এবং সব দিক থেকে মাঝখানে, ঠিক আছে। প্রয়োজন আমি ফন্টটা একটু বাড়াই নিই। এরপর এটা যা আছে এখানে সবগুলো আমার মাঝখানে প্রয়োজন। তো এরপর হচ্ছে এই দুইটা ঘরকে আমি একটা ঘরে কনভার্ট করে নিব। দেখেন এটা তাহলে আমার মাঝখানে চলে আসছে। এটাকে বোল্ড করে এখান থেকে আমি ইচ্ছে করলে কালারটা একটু বাড়াই দিতে পারি, আচ্ছা যেটা আছে এটাই থাকুক, ফন্ট সাইজটা একটু বাড়াই দিই আমি। আর এই ঘরগুলোকে আমি একটা করে কনভার্ট করে নিয়ে এটা পিছনে একটা ব্যাক হবে। আচ্ছা তাহলে দেখেন এটা আমার হয়েছে, ঠিক আছে। তো এই দুইটাকে আমি একসাথে মাঝখানে নিয়ে আসি। তো এগুলো হচ্ছে আমার কি টাকার অ্যামাউন্ট, ঠিক আছে। তো টাকার অ্যামাউন্ট আমরা সাধারণত এখান থেকে জেনারেল না রেখে আমরা নাম্বারে রাখবো, ঠিক আছে। নাম্বার রাখলে সে পরে মানে অ্যামাউন্টের পরে দুইটা জিরো মানে পয়সা টাকাও সে কাউন্ট করে নেবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি অনেক ইয়েতে রাখতে পারেন, আপনি কারেন্সি মানে ডলারও রাখতে পারেন, ঠিক আছে। এরপর যদি ডেট হয় আপনি শর্ট ডেট বা লং ডেট, টাইম, পার্সেন্টেজ বিভিন্ন আকার রাখতে পারেন। তারপর তো আমাদের যেহেতু টাকা, এটা হিসেবে আমরা এখানে রাখলাম। তো এখন হচ্ছে আমাকে টার্গেটটা বুঝতে হবে। আমি একটু নোটপ্যাড ওপেন করি। কারণ আমাকে একটা টার্গেট দিল যে সেটা হচ্ছে কি কেউ যদি মোর দেন 2000, ঠিক আছে, কেউ যদি 2000 টাকার বেশি মানে সে সেল করে, ঠিক আছে, তাহলে যেটা হলো তার টার্গেটটা ফুলফিল হইল, ঠিক আছে। তার টার্গেটটা কি হইলো, ফুলফিল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আর কেউ যদি ধরেন সে 1000 টাকার মতো সে সেল করে, ঠিক আছে, 1000 টাকার সমান যদি সে সেল করে থাকে, তাহলে তার টাকাটা মানে আমরা এখানে একটা লেখা শো করে দিবে, সেটা হচ্ছে কি 50% ফিল, ঠিক আছে। 50% সে ফিল করছে, ঠিক আছে। তার বা এখানে আমরা এটা বলে দিতে পারি যে 50% ডিউ, ঠিক আছে, তার এখনো 50% বাকি আছে, ঠিক আছে। আর যদি সে এটা নিচে, ঠিক আছে, ধরেন সে 1000 থেকে নিচের দিকে সেল করবে, ঠিক আছে, এটার নিচে মানে লেস দেন 1000 যদি সে সেল করে থাকে, তাহলে এটা হচ্ছে কি এটা কি বলা যায় যে নট ফিল, ঠিক আছে, বা এখানে আমরা বলে দিলাম যে নট ফিল, ঠিক আছে, সে ফিল আপটা করে নাই। তাহলে সে এখন বুঝে যাবে আমাকে এই তিনটা লেখা প্রিন্ট করতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে ডিউ, তারপর হচ্ছে নট ফিল, আর হচ্ছে কি ফুল ফিল। তাহলে এই লেখাগুলো আমাকে কি করতে হবে, করতে হবে। এখন দেখেন এখানে যেহেতু আমি একটা শর্ত কি হচ্ছে শর্ত, তো শর্তর ক্ষেত্রে এখানে বলা হচ্ছে কি যদি সে 2000 টাকার মধ্যে মানে যদি সে 2000 টাকার বেশি সেল করে, এখানে যদি শব্দটা আসছে, তাই না। তাহলে যদি ইংরেজি কি ইফ, তার মানে এখানে আমাকে কোন ফর্মুলাটা ফলো করতে হবে, ইফ ফর্মুলাটা। আমরা প্রোগ্রামিং করছি না সকলে, ঠিক আছে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ইফ দিয়ে কিন্তু একটা কন্ডিশন দিই, ঠিক আছে। ইফ এর ভিতরে একটা কি দিই আমরা, কন্ডিশন দিই। কন্ডিশনটা হচ্ছে কি যেমন এখানে প্রথম কন্ডিশনটা হচ্ছে কি যদি সে 2000 টাকার বেশি সেল করে, তাই না।
যদি সে কি করে, বা এখানে ধরেন তার গড়টা হচ্ছে, এটা হচ্ছে ধরেন আমি বলে দিলাম আই, বা এটা মানে সে যে অ্যামাউন্টটা সেল করছে ওটা হচ্ছে কি তার আই, ঠিক আছে। আর সে তাকে সেল করতে হবে কত, 2000 টাকা বেশি অথবা সমান, এটা না নি, ঠিক আছে। আয় মানে 2000 অ্যামাউন্ট থেকে তার টাকাটা বেশি হতে হবে, এটা হচ্ছে কি তার টাকা। আয় আপাতত আমরা ধরে নিলাম কি টাকা, তার টাকা। তাহলে তাকে কি করতে হবে, 2000 থেকে কি করতে হবে, অবশ্যই বেশি সেল করতে হবে। যদি সে বেশি সেল করে তাহলে যে এখানে আমরা কি দেখাবো, যে আপাতত আমরা প্রোগ্রামিং এর মতেই লিখি, ধরেন প্রিন্ট হচ্ছে কি, প্রিন্ট করবে কি সেই ফুল ফিল, এটা সে আমাকে কি করবে, প্রিন্ট করে দেখাবে, তাই না? এরকম না, অন্যথায় আমরা এরকম কি করি, এলস, ঠিক আছে, এলস হয় যদি সে এটা না করে তাহলে কি হয়, কারণ এখানে নট ফিল দেখাবে, ঠিক আছে। মাঝখানের কন্ডিশনটাতে আমরা আপাতত আসছি না, মাঝখানের কন্ডিশনের কথা আমরা পরে যাচ্ছি, ঠিক আছে। আপাতত আমরা দুইটা কন্ডিশন, একটা হচ্ছে সে যদি 2000 টাকা অথবা 2000 টাকার বেশি সেল করে তাহলে তার টার্গেট ফুলফিল, আর অন্যথায় কি যদি না করে মানে এর নিচে চলে যায় তাহলে হচ্ছে কি নট ফিল, ঠিক আছে। এই দুইটা লেখা এখন আমরা কি শো করাবো, তাহলে এটা তো আমরা বুঝছি, ঠিক আছে। তো এক্সেলও সেম একই নিয়মটা অবলম্বন করবে, ঠিক আছে। এক্সেলে যদি এখন আমরা দেখি, খেয়াল করেন, এক্সেলও সেম একই নিয়ম, আমাকে কি দিতে হবে, কাজ শুরু করার জন্য ইকুয়াল দিতে হবে, এরপর আমাকে কি শর্ত কন্ডিশন কি হবে, ইফ, ঠিক আছে। এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, ব্র্যাকেট শুরু। তো এখানে দেখেন সে কি বলতেছে আমাকে, লজিক্যাল টেস্ট, মানে একটা শর্ত, একটা কন্ডিশন আমাকে দিতে হবে। যেমন প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এখানে কি করতে থাকি, একটা কন্ডিশন দিয়ে থাকি, সেম এখানে আমাকে কি করতে হবে, একটা কন্ডিশন দিতে হবে, ঠিক আছে। তো কন্ডিশনটা হচ্ছে কি, আমার এই ঘরের ভ্যালু, ঠিক আছে, এই ঘর বরাবর এখানের ভ্যালু যদি আমার কি হয়, 2000 থেকে বেশি হয়, তাই না? এই ঘরের ভ্যালু যদি কত হয়, 2000 থেকে বেশি হয় অথবা 2000 এর সমান। এখানে দেখেন আমি গ্রেটার দেন দিছি, আবার ইকুয়ালও দিছি, ঠিক আছে। যদি 2000 থেকে বেশি হয় অথবা 2000 এর সমান হয় তাহলে সে কি করবে, এটা হচ্ছে কি কমা দিয়ে এবার হচ্ছে ট্রু, মানে যেটা কন্ডিশন সত্য হবে। যদি সত্য হয় মানে এই জিনিসটা হবে আর কি, ঠিক আছে। সত্য হলে এখানে কি লিখতে হবে আমাকে, ফুলফিল। তাহলে ফুলফিলটা আমরা কি ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে, কারণ এটা আমাকে দেখাইতে হবে, ঠিক আছে। মানে এখানে যেন লেখাটা শো করে, কারণ আমি এখানে দিয়ে দিব কি ফুল ফিল, বুঝেছে। এটা হচ্ছে কি তার কন্ডিশন যদি সত্য হয়, মানে এটা যে সে কন্ডিশনটা দিলাম এটা যদি মেনে যায় তাহলে এখানে আমার কি শো করাবে, ফুলফিল। এরপর হচ্ছে কমা, যদি না মানে ভ্যালু ইফ ফলস, মানে যদি এটা কন্ডিশনটা সত্য না হয় তাহলে এখানে আমরা কি লিখবো, নট ফিল, ঠিক আছে। অবশ্যই আমাকে যেটা মানে লেখা আকারে যদি কোনো কিছু এখানে শো করতে হয় সেটা আমাকে ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। যেমন প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা জানি স্ট্রিং দেখাইতে হলে আমাকে কি করতে হয়, ডাবল কোটেশনের ভিতরে দিতে হয়। তো এখানেও সেম। এরপর আমার কাজ শেষ, আমি ব্র্যাকেটটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এন্টার। তাহলে দেখেন এখানে 2000 টাকার মতো সে সেল করছে, তাই হচ্ছে কি ফুল ফিল। যদি আমি নিচে দিয়ে এখন টেনে দিই, প্লাস হওয়ার পর দিয়ে টেনে দিই, তাহলে এখানে দেখেন এগুলো দেখি এটা কিন্তু 2000 কম, নট ফিল, দেখেন 2000 কম, এটা 3000, 2000 থেকে বেশি কারণে ফুল, বুঝেছে। তাহলে দুইটা কন্ডিশনটা আমার ক্লিয়ার। হ্যাঁ, এখন হচ্ছে কি আমার কয়টা শর্ত দিতে হবে, তিনটা শর্ত। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কি করি, তিনটা শর্ত দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, এলস ইফ নামক একটা কন্ডিশন ব্যবহার করে থাকি। কিন্তু এক্সেলে তো আমার আর এলস ইফ নাই, ঠিক আছে। এক্সেলের মধ্যে আমার কি নাই, এলস ইফ জিনিসটা নাই। আমাকে এক্সেলের মধ্যে যেটা করতে হবে, আমাকে পুনরায় শুরু করতে হবে। এখানে এ পর্যন্ত ধরেন, এ পর্যন্ত বুঝছেন, ঠিক আছে, এ পর্যন্ত সমস্যা নাই, যে এই ঘরটা যদি 2000 এর বেশি সেল করে তাহলে ফুলফিল, ঠিক আছে। এরপর কমা, কমা দিয়ে আপনাকে আবার সেকেন্ড শর্ততে আসতে হবে, ঠিক আছে। আমি না হইলেও ওটা পরে যাচ্ছি, কিন্তু আগে আমাকে কি করতে হবে, শর্তগুলো শেষ করে তারপর হচ্ছে সর্বশেষে যাইতে হবে। তাহলে এখানে হচ্ছে প্রথম শর্ত শেষ, আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে কি আবার ইফ, ঠিক আছে। আবার ব্র্যাকেট শুরু, এবার হচ্ছে আমাকে লজিক্যাল টেস্ট, মানে আবার শর্তটা দিতে হবে। সেটা হচ্ছে কি যদি সে 1000 এর বেশি ফিল করে, মানে 1000 বরাবর সে যদি দেয় তাহলে হচ্ছে কি এই ঘরের ভ্যালু, এই ঘরের ভ্যালু যদি কত হয়, ইকুয়াল 1000 হয়, ঠিক আছে। এই ঘরের মান যদি কত হয়, 1000 হয়, অথবা এটাকে আমরা এইভাবে দিতে পারি অথবা ডাবল কোটেশনের ভিতরে দিতে পারি, সমস্যা নাই। দিয়ে তাহলে কি হবে, এখানে 50% বিয়োগ এই লেখাটা শো করবে, ঠিক আছে। তাহলে দেখেন আপনার দুইটা কন্ডিশন শেষ, ঠিক আছে। এরপর হচ্ছে কি আরেকটা হচ্ছে তৃতীয় কন্ডিশন। তো তৃতীয় কন্ডিশনটা আপনি এখানে লিখতে পারেন, আবার ইফ শুরু করতে পারেন, অথবা শেষ কন্ডিশনের ক্ষেত্রে আমরা জানি ইফ লাগে না, আমাদের কি এলস অপশনটা আছে, মানে যদি না মানে, মানে দুইটা কন্ডিশনে যদি আমার না মানে তাহলে শেষেরটা অবশ্যই মেনে গেছে সে। তাহলে এখানে আমরা কমা দিয়ে বলে দিতে পারি কি, যে অন্যটার ক্ষেত্রে নট ফিল, ঠিক আছে। তো এখন খেয়াল করেন, একটু আগে আমরা যে প্যাকেট গুলো শুরু করছি এগুলা কি শেষ করছি, করি নাই,
ঠিক আছে, দেখেন এখানে একটা ব্র্যাকেট শুরু করছি, এখানে একটা ব্র্যাকেট শুরু করছি, এগুলো একটাও কিন্তু আমরা শেষ করে নাই, তো সবার শেষে আসি, এগুলো আমরা শেষ করে দিব। ঠিক আছে, তো এটা শেষ হয়েছে কিনা এটা বোঝার জন্য শেষ ব্র্যাকেটটা সবসময় কালো রঙের হয়, এটা বুঝে যাবে। এবার এন্টার দিয়ে দেব, তাহলে দেখেন এটা ফুলফিল। এবার যদি আমি সেম একইভাবে আবার নিচের দিকে টেনে দিই, তাহলে সবগুলো আসছে। এখন দেখেন একটার তো কিন্তু 50% ডিউ আসে নাই, কারণ কোনোটাতে সে 1000 ফিল করে নাই, কারণ এখানে তো আমি 1000 দিলাম। এখন দেখেন যখন এখানে সে 1000 দিল, তখন কি হয়ে গেল 50% ডিউ। ঠিক আছে, বুঝতে মানে দ্বিতীয় কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে এটা তো বুঝে আসছে। আচ্ছা, তো এই এটা একটু আপনারা প্র্যাকটিস করেন এখন, মানে পুরো শিটটা তৈরি করতে হবে না, শুধু কয়েকটা অ্যামাউন্ট উঠাই এটা প্র্যাকটিস করেন। ঠিক আছে, আচ্ছা হয়েছে এতটুকু, মনে হয়নি সমস্যা? আচ্ছা, তো এখানে খেয়াল করেন আমরা যেটা করব, এখানে টোটালটাকে আমি এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো খেয়াল করেন আমরা এখানে টোটালটা বের করে নিতে পারি ইচ্ছা করলে। ঠিক আছে, সে কত টাকা সেল করলো এখানে আমরা টোটালটা বের করে নিতে পারি। তো টোটাল বের করার জন্য আমরা জানি কি, যদি উপরে নিচে থাকে তাহলে আমাদের কিছু করতে হয় না, আমরা এখানে ডিরেক্টলি অটো সামে ক্লিক করলে সে সিলেক্ট করে নেয়, এরপর এন্টার দিয়ে দিলাম, টোটালটা সে নিয়ে নিল। আচ্ছা, এখানে একটা ঘরে অ্যামাউন্ট না থাকে, সে একটা ঘর নিচ্ছে শুধুমাত্র। তো এখানে খেয়াল করেন আমরা যেটা করি, আমরা এই ঘরে কিছু অ্যামাউন্ট বসাই। ঠিক আছে, এখন দেখেন অটো ফিল দিলাম, এখন দেখেন পুরোটা মানে সে উপর থেকে যে ঘর আপনি দিবেন অটো সামে ক্লিক করবেন, ওই ঘর থেকে উপর দিকে যতগুলো ঘরে সে লেখা পাবো ওগুলা সে নিয়ে নিই। ঠিক আছে, তাহলে টোটালটা এখানে বের হয়ে গেল। তাহলে এটা বুঝে আসছে? আচ্ছা, তো এখন তাহলে এটাতে আমরা আসি। তাহলে এখন হচ্ছে আমার কি বের করতে হবে, জিপিএটা বের করতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা যেটা করব, আমরা এদিকে আরেকটু আসি। তো জিপিএ এর জন্য আমরা কয়েকটা জিনিস বলে দিই। যদি সে ধরেন 80 পাই, বা আমি একটু দেখিনি। আচ্ছা খেয়াল করেন এখানে আমি একটা অ্যামাউন্ট বলে নিলাম এবং এটা একটু মাঝখানে নিয়ে নিলাম। ঠিক আছে, মানে এ প্লাস হচ্ছে কি 80 থেকে 100, এটা হচ্ছে বোঝার জন্য। ঠিক আছে, কোনটার ক্ষেত্রে কোনটা। তো এখানে আমি যেটা গ্রেড মার্কের জন্য আমার কি প্রয়োজন, ইফ ইকুয়াল কি যদি, তাই না, একটা কন্ডিশন চুজ করবো। তো এভারেজ সেলটা আমরা কোন উপর থেকে নিব, তার জিপিএটা আমরা এভারেজের উপর থেকে নিয়ে নেব। ঠিক আছে, তাহলে হচ্ছে এভারেজের ঘর সিলেক্ট করলাম, এরপর হচ্ছে কন্ডিশনটা কি দিতে হবে, তার এই ঘরে যদি মানে রেজাল্টটা 80 থেকে উপরের দিকে থাকে তাহলে সে এ প্লাস। তাহলে এটাকে অবশ্যই এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমি বলতে পারি যে এই ঘরের ভ্যালু যদি কত থাকে 80 থেকে উপরের দিকে, মানে 80 থেকে বড় অথবা 80 সমান থাকে, তাহলে এখানে সে কি দিবে, কমা এ প্লাস দেখাবে। ঠিক আছে, ওই সেম আগের মতোই। ঠিক আছে, এটা গেল প্রথম কন্ডিশন আমার কি শেষ এ প্লাস। এ হচ্ছে কি 70 থেকে যদি উপরের দিকে শেপ থাকে, তাহলে সেম আবার আমার কি শুরু করতে হবে, ইফ এর পরে আবার সেম একই ঘর, কিন্তু কন্ডিশনটা আমার একই ঘরে হচ্ছে। ঠিক আছে, তো এই ঘরে আবার সিলেক্ট করলাম, করার পরে আবার সেম কন্ডিশন, যদি 70 অথবা 70 থেকে 70 এর সমান অথবা 70 থেকে উপরের দিকে হয়, তাহলে এখানে কি সে কি দেখাবে, এই দেখাবে। ঠিক আছে, এরপর কমা আবার কি সেকেন্ড কন্ডিশন শেষ, আরেকটা কন্ডিশন শুরু, আবার আবার কমা দিলাম, ব্র্যাকেট শুরু, এবার এখানে কি ক্লিক। ঠিক আছে, মানে সেম ঘরটা। এখন দেখেন প্রতিবার যদি আপনার এখানে ক্লিক করতে সমস্যা হয়, তাহলে আপনি দেখেন এখানে কিন্তু প্রতিবার দেখেন ঘরটার নাম কি V9। ঠিক আছে, তাহলে আপনি ক্লিক না করে আপনি ডিরেক্টলি এখানে লিখে দেন V9, তাহলে দেখেন সে সিলেক্ট করে নিচ্ছে। ঠিক আছে, তো এটা তো সেম কন্ডিশন দিব আমি, কি হবে এখানে এবার 60 থেকে বেশি হইলে। ঠিক আছে, তো এটা হচ্ছে 60, যেহেতু 60 থেকে সে বেশি নিচে, তাহলে এখানে কি শুরু করবে, এ মাইনাস, ডাবল কোটেশনের ভিতরে এ মাইনাস দিয়ে দিলাম। এরপর আবার কমা, আবার কি শুরু, এফ শুরু, কারণ আমার আরেকটা কন্ডিশন আছে সেম হচ্ছে কি V9 এ। তাহলে V9 এর পরে যদি এখন কত 50 এর বেশি, অথবা ধরেন এখানে আমি বলে দিলাম 50 এর বেশি না, আমি 33 এর বেশি যদি থাকে, তাহলে কি শো করবে, কমা দিয়ে বলে দিলাম যে সে বি পাইছে। ঠিক আছে, এখন দেখেন আমার এখানে কয়টা কন্ডিশন ছিল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে আমার চারটা কন্ডিশন শেষ, চারটা কন্ডিশন ইফ ব্যবহার করবো, আর শেষের কন্ডিশন আমার কিছুই ব্যবহার করবো না, ওটা এলসে দিয়ে দিব। ঠিক আছে, কমা, তাহলে অন্য ক্ষেত্রে সকল ক্ষেত্রে কি হয়ে যাবে, কমা দিয়ে এফ পাই যাবে। বুঝেছে, তাহলে এই জিনিসটা বুঝে আসছে পুরোটা। এখন যত জায়গায় আমি ওই ব্র্যাকেটটা শুরু করছি, এই সবগুলো ব্র্যাকেট এখানে কি করব,
শেষ করব। তো সবগুলা প্যাকেট শেষ করার জন্য আপনি বুঝবেন কি হবে, শেষের প্যাকেটটা যখন দেখবেন কালো হয়ে গেছে তখন বুঝবেন সবগুলা প্যাকেট শেষ। দেখেন একটা প্যাকেট যখন আমি বাড়তে দিলাম ওটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে কালো পর্যন্ত হচ্ছে প্যাকেট শেষ, কারণ প্রথম প্যাকেটটা সবসময় কালো রং দিয়ে শুরু হয়। এরপর এন্টার দিলাম, তাহলে দেখেন বি চলে আসছে, ঠিক আছে? এবার আমি নিচের দিকে টেনে দিব, ঠিক আছে? তো এগুলাতে এরকম কেন আসতেছে, কারণ এগুলাতে অ্যাভারেজ মার্কটা নাই। যখন এগুলাতে অ্যাভারেজ মার্ক কেউ উঠাবে, ধরেন এটার ভিতরে আমি টোটাল নামে সে বলে দিই এখানে, কারণ বাংলাদেশে এটাতে 25 পাইলো, এখানে যায় সে 45 পাইলো, এখানে সে 80 পাইলো, 30। ঠিক আছে? এখন দেখেন যখন এখানে দিতেছি আমি, তাহলে এগুলো কাউন্ট হচ্ছে, এখানেও কাউন্ট হচ্ছে, এখানেও কাউন্ট হচ্ছে, ঠিক আছে? এটা অটোমেটিক চেঞ্জ হতে থাকতেছে, তাহলে আমাকে আর এখানে কষ্ট করতে হতেছে না। আচ্ছা, এরপর হচ্ছে কি পাস অথবা ফেল। তো পাস অথবা ফেলটা কিসের উপর নির্ভর করে? একটা জিনিস খেয়াল রাখেন, পাস অথবা ফেল কিন্তু অ্যাভারেজের উপর আসে না। কারণ অ্যাভারেজটা যদি আপনি এখানে খেয়াল করেন, আমি যদি এই গড়টা দিই, কারণ এখানে সে 25-20 পাইল, এখানে 50, এখানে 90, এখানে 74, কারণ এখানে 80 পাইল। এখন বলেন এ কি পাস? হ্যাঁ, এ কিন্তু কি পাস না, কারণ সে একটা বিষয় ফেল মানে কি সকল বিষয় ফেল। তাহলে দেখেন তার এখানে সবকিছু, তার অ্যাভারেজ মার্ক 64 আসলো, রেজাল্টটাও কি এ মাইনাস আসলো, কিন্তু তার এখানে কি গড় দেখার কথা, ফেল দেখার কথা। তার মানে অবশ্যই আমাকে এভারেজ থেকে এটা বের করতে পারবো না, এটাকে আমাকে কি বের করতে হবে, তার সাবজেক্ট গুলো থেকে নিতে হবে। তো এটার জন্য আমরা যেটা করবো, খেয়াল করুন, সেম একইভাবে ইফ ব্র্যাকেট শুরু, ঠিক আছে? তাহলে এখান থেকে এই গড়গুলো আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এই গড়ের মধ্যে, ঠিক আছে, আমাকে কি বলতে হবে, যদি এই গড়ের ভিতরের ভ্যালু যদি কিসের বেশি, কত বেশি, 33 থেকে বেশি থাকে, ঠিক আছে? এই গড়গুলোর ভ্যালু যদি কি থাকে, 33 থেকে বেশি থাকে, তাহলে এখানে সে কি শো করবে, পাস, ঠিক আছে? অন্যথায় সে কি শো করাবে, ফেল। আচ্ছা, এখানে ভ্যালু এক মিনিট, আমরা যখন এটা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম আমাদের ভুলটা মানে বা যে আমাদের যে এররটা যেটা আসছে এটাকে কি করতে, ফিক্স করতে, ঠিক আছে? তাহলে সে কি বলছে এখানে, যে আমি ডিরেক্টলি এখানে যেটা করা হয়েছে, ডিরেক্টলি আমরা কিন্তু বলে দিছি যে এই গড়টা মানে এই থেকে এই পর্যন্ত। এখন এটাকে কিন্তু আমরা সরাসরি বলতে পারবো না তাকে যে এই থেকে এই পর্যন্ত তুমি যাও, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করতে পারি, তাকে মিন অথবা ম্যাক্স দিয়ে বলতে পারি, তাই না? তাই কি বলতে পারি, মিন অথবা ম্যাক্স দিয়ে বলে দিতে পারি, কারণ সে সর্বোচ্চ ভ্যালু অথবা সর্বনিম্ন ভ্যালু, কারণ এখানে আমার ফেলটা দেখবো কি সর্বনিম্ন ভ্যালু, তাই না? সর্বনিম্ন যত পাবে ওইটাই তো তার ফেল, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আমাকে এখানে কি দিতে হবে, মিন দিতে হবে, ঠিক আছে? মিন বলে দিলাম শুধু, ঠিক আছে? তাহলে ইফ মিন বাকি কন্ডিশন বাকিটা হচ্ছে কি সেম। এখন যদি আমি এন্টার দিই, তাহলে দেখেন এখন এক্ষেত্রে কি পাস আসতেছে, এবং এদিকে যদি চলে আসি তাহলে এটাতে কি আসতেছে, বাকিগুলাতে ফেল আসতেছে, বুঝেছে? তাহলে আমরা সহজে কিন্তু চ্যাট জিপিটির হেল্প নিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারি, ঠিক আছে? সে কিন্তু আপনাকে এখানে বিস্তারিত বলেও দিছে কি কি সমস্যা ছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের, তাহলে আমাদের দুইটা প্রজেক্টই কিন্তু কি শেষ, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি তৃতীয় প্রজেক্টটি ওপেন করি, এই প্রজেক্টটাকে আপাতত আমি এখানে নিয়ে আসি, ঠিক আছে? এই দ্বিতীয় নম্বর শীটের মধ্যে এখানে নিয়ে আনি। তো এটা ধরেন আছে, এটাকে আমি ক্লোজ করে দিই আপাতত। আচ্ছা, এটা হচ্ছে স্যালারি শীট, তো এটা একটা নাম দিয়ে দিই আমি, ঠিক আছে? স্যালারি শীট, এবং এই গড়গুলোকে আমি একটু ঠিক করে নিই। স্যালারি আচ্ছা, এটা আমাদের একটা প্রশ্ন ছিল আমাদের কাছে, আমি একটু প্রশ্নটা এখানে খেয়াল করেন, এই প্রশ্নটা ছিল আপনাদের এদিকে,
একটি প্রতিষ্ঠানে 8 জন লোক কর্মরত আছে, একজন এমডি, একজন জিএম, 3 জন ডিরেক্টর, 2 জন অফিস অ্যাসিস্ট্যান্ট ও একজন ক্লিনার রয়েছে। ঠিক আছে, এমডি এর মাসিক বেতন 25,000 টাকা, জিএম এর মাসিক বেতন 20,000 টাকা, ডিরেক্টরের মাসিক বেতন 15,000 টাকা, অফিস অ্যাসিস্ট্যান্টের মাসিক বেতন কত 12,000 টাকা এবং ক্লিনারের মাসিক বেতন 8,000 টাকা। ঠিক আছে, তাদের মেডিকেল হচ্ছে 15,000 টাকা এবং হাউস রেন্ট হচ্ছে 20,000 এর বেশি যদি কেউ স্যালারি প্রাপ্ত কোনো ব্যক্তি থাকে তাহলে তার 60% হচ্ছে কি হাউস রেন্ট, মানে স্যালারি 60% হচ্ছে তার হাউস রেন্ট। আর 15,000 টাকার বেশি কেউ স্যালারি পাইলে তার হাউস রেন্ট হচ্ছে কত পার্সেন্ট, স্যালারির 30%, এবং 15,000 কম হলে তার হাউস রেন্ট হচ্ছে কত, স্যালারির 15%। আর প্রতি মাসে তার স্যালারি থেকে 8.5% টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা হয়। ঠিক আছে, তাদের নিট স্যালারি বের করে স্যালারি শিটটা কি করতে হবে, তৈরি করতে হবে। তো এই কাজটাই আমরা এখন এখানে করি। এখানে দেখেন এই জিনিসটা যেগুলো আছে আমি এগুলো দরকার নাই, আমি এগুলা কেটে দিই, কারণ এই থেকে এই পর্যন্ত যেটা আছে আমার ম্যাক্সিমাম লাগবে না। আচ্ছা, তো এটা হচ্ছে এগুলা। তো এগুলো আমরা পদবিগুলা দিয়ে দিই। একজন হচ্ছে কি, একজন এমডি। ঠিক আছে, তাহলে এমডি হচ্ছে একজন, এরপর হচ্ছে কি বলছে সে, জিএম হচ্ছে কয়জন, একজন, জিএমও একজন বলে দিলাম। এরপর হচ্ছে ডিরেক্টর হচ্ছে 3 জন, ডিরেক্টর কতজন, 3 জন। আচ্ছা, তো আপাতত এভাবে রাখি। ঠিক আছে, যেন একসাথে না হয় এই কারণে এরকম রাখলাম। এরপর হচ্ছে কি বলছে, অফিস অ্যাসিস্ট্যান্ট কয়জন, 2 জন, অফিস অফিস অ্যাসিস্ট্যান্ট 2 জন, অফিস অ্যাসিস্ট্যান্ট 2 জন। এরপর হচ্ছে কি বলছে, ক্লিনার একজন। ঠিক আছে, ক্লিন। আচ্ছা, তো আপাতত আমি এখানে বোঝার জন্য জিএম 2 জন করে দিই। ঠিক আছে, ঘরগুলা ফিল করার জন্য। ঠিক আছে, আচ্ছা, আর অফিস অ্যাসিস্ট্যান্ট আরো বাড়াই দিই, ক্লিনারও আরো বাড়াই দিই, বাকিগুলো ক্লিনার করে দিই। আচ্ছা, তো খেয়াল করেন এগুলো সবগুলো আমি একটু মাঝখানে নিয়ে আসি, এ টু জেড আমার যা আছে এখানে সবটাই পুরোটাই আমার মাঝখানে থাকুক। ঠিক আছে, তো এখন হচ্ছে স্যালারি গুলা আমার কি হবে, কন্ডিশন দিয়ে দিয়ে কিন্তু যাবে। যদি এমডি হয় তাহলে তার স্যালারি কত হবে, 25,000। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কি দিতে হবে, ইকুয়াল, তারপর হচ্ছে কি ইফ শুরু করতে হবে, তাই না? দেখেন আমাদের এক্সেলে কিন্তু বেশিরভাগ কাজই কি হচ্ছে, ইফ দিয়ে হচ্ছে। তো ইফ দিয়ে এখন আমি বলে দিতেছি, যদি এই ঘরের মধ্যে, ঠিক আছে, এই ঘরের মধ্যে কি থাকে, কার সমান থাকে, এই ঘরের ভিতরে যদি এমডি লেখা থাকে, ঠিক আছে, এই দেখেন ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে এমডি দিয়ে দেন। ঠিক আছে, এই ঘরে যদি কি থাকে, এমডি থাকে, তাহলে এখানে সে কি করবে, কমা দিয়ে তার স্যালারি কত হয়ে যাবে, এখানে 25,000 হয়ে যাবে, 25,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা কন্ডিশন আমার কি শেষ, আবার ইফ শুরু করবে। এখন সেকেন্ড কন্ডিশনে কি বলছে, যদি সে কি হয়, জিএম হয়, তাহলে তার মাসিক বেতন কত হবে, 20,000 হবে। তাহলে এখানে আমি এখানে বলে দিতেছি সেম, C8 এর মধ্যে যদি সমান কত হয়, জিএম থাকে। ঠিক আছে, তার পদবি যদি কি থাকে, জিএম থাকে, তাহলে তার স্যালারি এখানে হয়ে যাবে কত, 20,000। ঠিক আছে, তাহলে আরেকটা কন্ডিশন আমার শেষ। তো আমি এবার আরেকটা কন্ডিশন শুরু করি। এরপর হচ্ছে কি, জিএম গেল, এরপর হচ্ছে কি, যদি ডিরেক্টর থাকে, কি থাকে,
ডিরেক্টর থাকে তাহলে বেতন হবে কত? আচ্ছা, জিএম এর হচ্ছে 20,000, ডিরেক্টর হলে কি 15,000। এখন যদি সেম একই রকম C8 এর মধ্যে যদি কি থাকে, ডিরেক্টর থাকে, যদি ডিরেক্টর থাকে তাহলে তার স্যালারি কত হবে? 15,000 টাকা হবে। ঠিক আছে, এরপর হচ্ছে এই কন্ডিশনটা আমার শেষ। আচ্ছা, 15,000 টাকা গেল। আর অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 12,000, ক্লিনারের ক্ষেত্রে কত? 8,000। ঠিক আছে, তো এটা আমি বলে দিই ইফ, আবার ইফ শর্ত শুরু। ঠিক আছে, এখানে কি হবে এখন? C8 এর মধ্যে, তাই না? C8 এর মধ্যে যদি কি পাই, অফিস অ্যাসিস্ট্যান্ট পাই, অফিস অ্যাসিস্ট্যান্ট পাই, তাহলে তার স্যালারি কত হবে? 12,000। ঠিক আছে, তাহলে সবগুলা শেষ। এখন একটা শেষ শর্ত রয়ে গেছে কি, ক্লিনার। তার মানে কি জিএম গেল, এমডি গেল, ডিরেক্টর গেল, অফিসার গেল, বাকি যারা আছে তারা সবাই তো কি ক্লিনার। তাহলে এক্ষেত্রে আমাকে ক্লিনার শব্দটা বলতে হচ্ছে না, আমি ডিরেক্টলি এখানে বলে দিতে পারি বাকি স্যালারি কত? 8,000 টাকা দিয়ে দেয়। ঠিক আছে, তো এবার যতগুলো এই শুরু হয়েছে সবগুলো এখানে আমাকে কি করতে হবে? শেষ করতে হবে। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে আমার ব্র্যাকেট গুলো ঠিক মতো আসতেছে না, তার মানে এখানে কোথাও একটা তো ভুল আছে। ঠিক আছে, আমি একটু ভুলটা দেখি। ইকুয়াল ইফ এমডি 25,000 হচ্ছে কমা ইফ এখানে 20,000। আচ্ছা, এখানে খেয়াল করেন, আমি এটার পর একটা ডাবল কোটেশন দিছি। ঠিক আছে, যেটা আমার দরকার ছিল না। ঠিক আছে, তো এবার যদি আমি এগুলো শেষ করি তাহলে দেখেন কালো পর্যন্ত চলে আসছে। আর হচ্ছে কি এন্টার দিয়ে দিলাম, তাহলে সে 25,000 বসাই নিচ্ছে। এখন আমি কি পর দিকে এন্টার করে নিলাম, দেখেন সেই স্যালারি গুলো কিন্তু বসাই নিচ্ছে। এখন কথা হচ্ছে, এটা করার কারণ হচ্ছে কি, আপনার কোম্পানিতে আপনি নতুন নতুন লোক নিয়োগ দিতে পারেন, আপনার 500-600 বা 700-800 এরকম লোক থাকতে পারে। তো সবার ক্ষেত্রে নির্দিষ্ট করে করে যে আপনাকে যে দেখতে হয় যে এএমডি, তার মানে এর এত এরকম প্যারা নিতে হয় না। ঠিক আছে, অনেক প্যারা। তো এটাতে কারণে আপনাকে আর কি নিতে হবে না, এই প্যারাটা নিতে হবে না। আপনি ডিরেক্টলি তার শুধু সে নতুন জয়েন করছে, আপনি রেজিস্ট্রেশন করে দিবেন, তার বেতন টেতন সব অটোমেটিক হিসাব হতে থাকবে। ঠিক আছে, তাহলে এটাই গেল। এরপর হচ্ছে কি বলছে তারা, হাউস রেন্ট। তাহলে হচ্ছে তার কি হাউস রেন্টটা। আচ্ছা, হাউস রেন্টের আগে বলছে তাদের মেডিকেল হচ্ছে 15,000, 1500 করে। তো মেডিকেলের ক্ষেত্রে আমাকে আর প্যারা নিতে হচ্ছে না, এটা হচ্ছে কি 1500 করে, এটা ফিক্সড। তাহলে আমি এদিকে টেনে দিলাম, সবাই 1500 টাকা হয়ে গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে তার হাউস রেন্ট। হাউস রেন্টটা হবে কি 20,000-এর বেশি স্যালারি প্রাপ্ত হলে 60%, 15,000-এর বেশি স্যালারি প্রাপ্ত হলে 30%। এটা পারা যাবে না? ঠিক আছে, সেম একই কন্ডিশন কি এখানে আমাকে কি শুরু করতে হবে, ইকুয়াল ইফ। ইফ দিয়ে যদি তার হাউস রেন্টটা কত বেশি হয়, কত বেশি এখানে বলছে সে, যদি তার হাউস রেন্টটা 20,000-এর বেশি হয় তাহলে সে কত পাবে? 60%। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি 20,000 বেশি অথবা তার সমান বলে দিই, তাহলে তার স্যালারিটা কত হচ্ছে? 60%। এখন দেখেন, ওই সময় আমরা ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিছিলাম, কারণ একটা লেখা আমাকে ওখানে শো করে দিয়েছে। তো এক্ষেত্রে কি ডাবল কোটেশনের ভিতরে দেওয়া যাবে? যাবে না, কারণ এক্ষেত্রে সে কাজ করবে, ক্যালকুলেশন করবে, মানে এই হাউস রেন্টের মধ্যে আবার সে 60% বের করবে। তো পার্সেন্টেজ বের করার জন্য আমাকে কি করতে হবে, এই ঘরে যা আছে তার স্যালারি, তার ইনটু কত পার্সেন্ট? 60%। ঠিক আছে, তাহলে এই ঘরে যা থাকবে তার স্যালারি, তার সাথে কত ইনটু হবে? 60% ইনটু হবে, তাহলে কমা, এটা শেষ। ঠিক আছে, আবার এবার হচ্ছে আমাকে আবার আরেকটা ইফ শুরু। এখন কি বলে দিছে সে, যদি কি হয় 15,000-এর বেশি হয় তাহলে 30%। তাহলে সেম এই ঘরের মধ্যে কত, 15,000-এর বেশি কিনে এটা আমাকে দেখতে হবে। তাহলে যদি 15,000-এর বেশি হয় তাহলে কি সেম এই গড়েরই, মানে এখানে তার বেসিক স্যালারি যা থাকবে তার থেকে কত পার্সেন্ট হবে? 30% হবে। তাহলে তার বেসিক স্যালারি গড় ইনটু কত পার্সেন্ট? 30%। ঠিক আছে, তাহলে দুইটাই শেষ। আর অন্যথায় আরেকটা কন্ডিশন দিছে, সেটা হচ্ছে কি, আর যদি এর কম হয়, তাই না, 15,000-এর কম হয় তাহলে কত পার্সেন্ট? তাহলে কি এটাকে আমার কন্ডিশন দিতে হবে? কন্ডিশন দিতে হবে না, কারণ এটা কি আমার ফলস ভ্যালু দিলে হয়, কারণ প্রথম দুইটা আমরা কন্ডিশনে দিলাম, 3 নাম্বারটা আমরা না দিলে চলে, তিনটা কন্ডিশন হইলে। তো এটার জন্য আমরা কি করব, সেম এই গড়ের কত পার্সেন্ট, কত পার্সেন্ট? 15%। ঠিক আছে, তাহলে 15%। এরপর কি যে ব্র্যাকেট গুলা শুরু করছে এগুলা সবগুলা শেষ, এন্টার। এখন দেখেন তাহলে তার কি
সে ক্যালকুলেশন করে তার হাউস রেন্ট যা হবে তা এখানে বসাই দিছে, আমি এখানে আর ঝামেলা করতে হচ্ছে না, ঠিক আছে, ডিরেক্টলি এটা বসাই নিই। এরপর কি বলছে, প্রভিডেন্ট ফান্ড। তো এটা গেল, দেখেন প্রভিডেন্ট ফান্ডে জমা হবে তার কত, প্রতি মাসে তার স্যালারি থেকে 8.5% টাকা। তার মানে কি ইকুয়াল তার স্যালারি যা হবে, বেসিক স্যালারি কি তার যা হবে তার থেকে 8 ইন্টু 8.5% করে কিনে হবে প্রভিডেন্ট ফান্ডে জমা হবে। তাহলে তার বেসিক স্যালারি ইন্টু 8.5%, ঠিক আছে। তাহলে দেখেন যেটা আসার এটা নিয়ে নিচ্ছে, আমি এখান দিয়ে ডেট এনে দিলাম। আচ্ছা এভাবে নিছে, তো এটাও কিন্তু এটা টাকার অ্যামাউন্ট, ঠিক আছে। এই কারণে আমি এগুলাকে সিলেক্ট করে এখানে জেনারেল থেকে কি করে দিতে হবে, নাম। আচ্ছা তাহলে প্রভিডেন্ট ফান্ডটা হইলো। এবার হচ্ছে কি টোটাল স্যালারি বের করার জন্য আমাকে কি করতে হবে, ইকুয়াল সাম, যোগ। এখন দেখেন কি কি বলছে এখানে টোটাল স্যালারির জন্য, তাদের নেট স্যালারি এবং টোটাল স্যালারি। তো এখানে দেখেন একটা কন্ডিশন যেটা, মানে একটা শর্ত যেটা হচ্ছে, সে কি বলছে, প্রভিডেন্ট ফান্ডে জমা হবে। প্রভিডেন্ট ফান্ডে জমা হবে মানে কি তার থেকে ওই টাকাটা চলে যাবে। তার মানে কি টোটাল স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড আসবে না, কারণ প্রভিডেন্ট ফান্ডটা তার টোটাল স্যালারি থেকে কি চলে যাচ্ছে, জমা হচ্ছে। তার মানে এখানে আসবে তার হাউস রেন্ট, বেসিক স্যালারি আর কি মেডিকেল, এই তিনটা জিনিস তার কাছে আসবে। তাহলে আমরা এই তিনটা ঘর নিয়ে নিলাম, ঠিক আছে। এরপর এন্টার, তাহলে টোটাল স্যালারিটা পাই গেলাম আমরা। এবার দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপর শেষে যেটা, সেটা হচ্ছে নেট স্যালারি। নেট স্যালারি মানে হচ্ছে কি তার হাতে এখন কত টাকা পৌঁছাচ্ছে ওইটা, ঠিক আছে। তাহলে আমরা ইকুয়াল তার হাতে কত আসতেছে, টোটাল স্যালারি যেটা থাকতেছে সেটা থেকে সে প্রতিবার কি প্রভিডেন্ট ফান্ডটা হারাইতেছে, ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড বিয়োগ করে দিলাম, ঠিক আছে, এন্টার। এবার এটাকে আমি এভাবে টেনে দিলাম, তাহলে কি আমার পুরো স্যালারি শিটটা কমপ্লিট। এতটুকু সমস্যা আছে কোনো না। তো এখানে খেয়াল করেন, এতটুকু আমার গেল, যাওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা ফিল্টার ইউজ করতে হবে। কারণ এখানে আপনার কোম্পানিতে অনেকজন লোক আছে, 10,000 বা 500 বা 100 জন লোক আছে। এখন আপনি জিএম দেরকে কত টাকা স্যালারি দিচ্ছেন আপনাকে জানতে হবে। তো সবার মধ্যে থেকে একটা হেজিটেশন করতেছেন আপনি যে একবার ডিরেক্টর মানে খোঁজাটা অনেক মুশকিল, ঠিক আছে। তো এটার জন্য আমরা ফিল্টার ইউজ করতে পারি। এখানে একটা ফিল্টার অপশন আছে, আমি এখানে ফিল্টারটা যদি দিয়ে দিই, তাহলে দেখেন একটা ফিল্টার এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, এই ঘরটা যদি আমি ক্লিক করি, এখানে দেখেন সিলেক্ট অলে দেওয়া আছে, এই কারণে সবগুলো আমার কাছে শো করতেছে। আমি সিলেক্টর সরাই দিলাম, এখান থেকে আমার দরকার ধরেন শুধু এমডি স্যালারি, ঠিক আছে। আমি এমডি তে টিক মার্ক করে এখানে ওকে দিয়ে দিলাম। দেখেন আমার কাছে শুধুমাত্র কি শো করতেছে, এমডি স্যালারিটা শো করতেছে, আর বাকি কিছু কিন্তু কি করতেছে না, শো করতেছে না। আবার এটা যদি আমার ধরেন এমডি স্যালারিটা দরকার নাই, আমার দরকার কি ডিরেক্টর কতজন আছে তাদের স্যালারি, তাহলে এখানে দিয়ে দিলাম। তাহলে দেখেন ডিরেক্টর যারা স্যালারি পাচ্ছে তাদেরটা শো করতেছে, ঠিক আছে। এরপর এখান থেকে ধরেন সবগুলো প্রয়োজন হলে সিলেক্ট অল দিবেন, তাহলে পুরোটা চলে আসছে, বুঝছে। হ্যাঁ, এবং ফিল্টারটাও ইউজ করতে পারি। আর আপনাদেরকে আমি গুগল শিট যেটার কথা বলছিলাম, সেটা হচ্ছে গুগল শিট ব্যবহার করার জন্য আমরা গুগলে আসবো, এখান থেকে এখানে খেয়াল করেন শিট, ঠিক আছে। গুগলের এখানে আসে শিটে ক্লিক করেন। তো গুগল শিট তৈরি করার জন্য আপনি এখানে ডিরেক্টলি ব্ল্যাঙ্ক থেকে একটা নিতে পারেন পেজ। দেখেন গুগল শিটটা কিন্তু পুরোপুরি আপনার কি এক্সেল শিট, ঠিক আছে। গুগল শিটটা কিন্তু কি পুরোপুরি এক্সেল শিট। তাহলে আপনি এই কাজটা করতে পারেন যে আপনি এক্সেলে যে কাজটা করছেন এটা কিসে করতে পারেন, গুগল শিটে করতে পারেন, ঠিক আছে। তাই আমি এটা গুগল শিটে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে গুগল শিটের সুবিধাটা কি, দেখেন এখানে কিন্তু ফিল্টার ইউজ করা যায়, সেম একই রকম ভাবে এখানে ফিল্টার আছে। এই তো ফিল্টার, ঠিক আছে। এখানেও কিন্তু কি সেম একই রকম ভাবে ফিল্টার গুলা ইউজ করা সম্ভব, ঠিক আছে। আচ্ছা তো এখন কথা হচ্ছে এটা আর ওটার মধ্যে সুবিধা কি, এখানে ধরুন আমি এটার নাম দিয়ে দিলাম স্যালারি শিট, তাহলে এই নামে সেভ হয়ে গেল। তো এখানেও সেম সব ফাংশনালিটি কিন্তু এক্সেলে জাস্ট তাই এখানে দিছে, বাড়তি কিছু কিন্তু দেয় না। তো এখানে সুবিধাটা হচ্ছে আমরা এক্সেলে যখন কাজটা করলাম, এই কাজটা যদি আমি একজনকে পাঠাইতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এক্সেল ফাইলটা তাকে কি করতে হবে, জিমেল করতে হবে, তাই না। তো আমরা কয়েকজন মিলে, ধরুন আপনারা এখানে যতজন আছে ততজন মিলে কি এক্সেল শিটে কাজ করতে পারবেন একসাথে, এক সময়ে সম্ভব না এটা, ঠিক আছে। তো কিন্তু গুগল শিটের মধ্যে এটা সম্ভব। আপনি ধরেন আপনার প্রজেক্টে আপনার কাজে আপনি অন্যদেরকে অ্যাক্সেস দিতে চান, তাহলে এখানে শেয়ার অপশন আসবেন। আসার পর আপনি যাদেরকে অ্যাড করতে চাইতেছেন, ধরেন আমি আমার এই জিমেলটার কথা বলবো, ঠিক আছে। তাকে আমি এখন কি হিসাবে দিব, একটা হচ্ছে ভিউয়ার, কমেন্টর, আর একটা হচ্ছে কি এডিটর। ভিউয়ার হচ্ছে সে শুধু দেখতে পাবে আর কিছু করতে পারবে না, কমেন্টর হচ্ছে শুধু কমেন্ট করে জানাতে পারবে, আর এডিটর মানে কি সে এডিটও করতে পারবে। এরপর আমি এখানে সেন্ডে দিলাম, তাহলে তার কাছে এটা সেন্ড হয়ে যাচ্ছে,
ঠিক আছে, তার কাছে এটা সেন্ড হয়ে গেছে। এখন এটা বোঝার জন্য আমি জিমেলটা একটু চেক করি। আচ্ছা দেখেন এটা এখানে চলে আসছে। ঠিক আছে, আমি এটা এখান থেকে ওপেন করতে পারতেছি, সেম জিনিসটা। ঠিক আছে, এখন দেখেন আমি যদি এখানে কোনোটাতে ক্লিক করব, সেটা লোড হয় না। দেখেন কারা কারা এখানে অ্যাক্টিভ আছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ধরুন আমি এখানে কোনো কিছু, এই ঘরে আমি কিছু লিখবো, তো আমি যদি এখানে আসি তাহলে দেখেন আমি যে ঘরে আছি সে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, ধরুন এখান থেকে আমি কিছু লেখা যদি চেঞ্জ করি এই মুহূর্তে, তাহলে দেখবেন এই ঘরের মধ্যে সেম মনে হচ্ছে কিছু আমি লিখতেছি, তাই না? দেখেন এটা লেখা শেষ, এই ঘরে আসার সাথে এটা এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে একই সাথে অনেকজন মিলে আমি কাজটা করতে পারতেছি। তো এটা ছাড়াও আপনি ধরেন আপনি তো এখানে নির্দিষ্ট করে তার জিমেল দিলেন, অথবা আপনি চাইতেছেন জিমেল না, আপনি একটা লিঙ্ক দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক যদি এটা দেন, তাহলে মানে এই লিঙ্কটা আপনি যাকে দিবেন কপি লিঙ্কে ক্লিক করার পরে সেই ঢুকে অ্যাক্সেস নিতে পারবে। আর যদি আপনি চান এটাকে এভাবে রেস্ট্রিক্টেড করে দিতে, তাহলে সে ঢুকতে পারবে, তবে কথা হচ্ছে সে ঢুকার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট চাবে। ঠিক আছে, তফাৎ এতটুকু। এটা দিলে আপনি এনিওয়ান উইথ লিঙ্ক দিলে আপনি যে কেউ সরাসরি ঢুকে যাবে, আপনার কাছে কোনো রিকোয়েস্ট আসবে না। আর যখন আপনি রেস্ট্রিক্টেড করে দিবেন, তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট আসবে, আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে সে ঢুকতে পারবে, অন্যথায় সে পারবে না। ঠিক আছে, এতটুকু হচ্ছে ব্যবধান। তাহলে এইভাবে একসাথে আমরা অনেকজন মিলে কাজ করতে পারি গুগল শিটে। তো সেম এটা হচ্ছে গুগল শিট। হ্যাঁ, আপনি এখানে আসবেন এই থ্রি ডটে, ঠিক আছে, অথবা ডিরেক্টলি এখানে সার্চ করবেন গুগল শিট। গুগল শিট লিখে এবার সার্চ করেন, দেখেন ডিরেক্টলি গুগল শিট চলে আসতেছে। ঠিক আছে, অথবা আপনি এখান থেকে থ্রি ডট থেকে চলে যাবেন, মানে মাইক্রোসফটের সকল জিনিসের বিকল্প গুগলে নিয়ে আসছে। এটা হচ্ছে কি, আপনি শিটটা হচ্ছে এক্সেলের বিকল্প, ডক্স দেখেন ডক্স ফাইল, ডক্সটা হচ্ছে ওয়ার্ডের বিকল্প। ঠিক আছে, এরপর এখানে দেখেন তারা হচ্ছে স্লাইড, স্লাইডটা হচ্ছে পাওয়ার পয়েন্টের বিকল্প। ঠিক আছে, সবকিছুর বিকল্প নিয়ে আসছে। আচ্ছা, তো আজকের ক্লাসটা এতটুকুই, আমাদের 3টা প্রজেক্ট হইলো। এটাতে কারো কোনো